বেসিক থিওরি অফ দেখে থেকে আগে দেখি এইটা দেখতে ছবি তুলে আমাদেরকে দিতে হবে, বোঝা যাচ্ছে না। ছবি তুললে ওদেরকে একটা বলো ছবি তুলে, নাইমে বলো, নাইমে ছবি তুলে বলতে ছবি ছবি সারে কিছু বলবে না। Logical legal sense. কি লিখছে রে গ্রান্ড বি সারে নিয়ে খাই বোঝা যাচ্ছে না। গ্রান্ড নর্ম এটা গ্রাউন্ড নো অরিজিনাল constitution and the legislation logic logical sense na constitution sense ওইদিকে এদিকে আরো জিনিসপত্র আছে ছবি তুলে একটা জিলা জিনিসপাতি বুঝাচ্ছে সেটা আসছে তো বোঝা যাচ্ছে দাঁড়ান দেখো কি দেখা উপরে কিছু নেগেটিভ একটা ওয়ার্ড পারতো না একদম ছবি দেখি সাইকেল পিছনে দাও না সাইকেল দেখো বিশেষ করে ক্লাসে যারা
করাই বৃথা। ব্যাটার আমাদের এনার্জি গ্রুপে আমরা পুরোটা দিতে গেছি। আরো তো অনেক কমেন্ট করেছে, তার মধ্যে শেষ কথা স্যার কারণ ওইখানে 10টা আমরা এগুলো লিখে এটা আগে বেসিক নমটা বোঝার জন্য ও কি বলেছে এটা বোঝার জন্য ও এরপরে 10টা প্রশ্ন করবে তাকে 10টা প্রশ্ন 1 2 3 করে তাকে 10টা প্রশ্ন নাই এ নাই শুধু বেসিক নর্মের ফুল কিসের উপর বেসিক নর্মের যেগুলো কিছু কিছু গত ক্লাসে আমরা উল্লেখ করেছি। আমি ইউটিউবে ব্লগটা আরেকবার তোমাদের প্রশ্ন করি গত ক্লাসে যেটা বলেছি সেটা সামারি ইউটিউবে ব্লগ আনস্টেলসেনে সে অস্ট্রেলিয়া ইউরোপে সিস্টেমটাকে ল হচ্ছে একটা সেলফ কন্টেইন সিস্টেম। ল কি আমরা খুব সময় মনে করি যে ল হচ্ছে মানুষের বিহেভিয়ার নিয়ন্ত্রণ করার একটা বস্তু। কেউ কেউ বলছে যে এটা হিস্টোরিক্যালি অনেক দিন ধরে চলে আসা একটা নিয়ম কানুন। কেউ কেউ বলছে এটা সার্বভৌম শক্তির আদেশ। ও বলছে ল হচ্ছে একটা সিস্টেমের নাম। ল হচ্ছে একটা ধরনের নরমেটিভ সিস্টেম। ল হচ্ছে একটা সিস্টেম অফ নর্ম। সিস্টেম অফ নর্ম। নর্মস মানে সাধারণভাবে বলতে নিয়ম কানুন। এবং সেই নিয়ম কানুনটা ও বলছে পিওর। অর্থাৎ নর্ম দিয়ে শুধু নর্মকে ব্যাখ্যা করে এরকম একটা ব্যাপার। এখানে সমাজের প্রয়োজন কি, হিস্ট্রির এখানে কি আছে, রাষ্ট্রের এখানে কি আছে, কোনো কিছুই আমরা দেখব না। আমরা শুধু দেখব যে নর্মস ও নর্মস থেকে ওই লটা আসে। যতক্ষণ পর্যন্ত একটা নর্ম সঠিক একটা হায়ার নর্ম থেকে এই লটা আছে আসছে এটা আমি দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে এই লোয়ার নর্মকে ল বোঝাতে আমার কোনো সমস্যা নাই। সে নর্মটা কে দিয়েছে কে দেয় নাই এই কোনো প্রশ্নে আমি যাব না। আমি শুধু বলবো যে প্রত্যেক নর্ম বৈধ কারণ তার আগের হায়ার নর্মটা বৈধ, এই হায়ার নর্মটা বৈধ কারণ তার হায়ার নর্মটা বৈধ। অর্থাৎ ডেলিগেশন করতে যে কোনো রুল ইন কোয়েশ্চেন যখন তোমাকে বলবে আইন এক্সাম্পল হিসেবে এই লটা কি ল, তখন তুমি এটাকে কন্টেন্ট দিয়ে বিচার করবে এই লটা জাস্ট কি না, এটাকে ফর্মালিটি দিয়ে বিচার করবে যে এটা সবচেয়ে সঠিকভাবে এটা আইনটা বানিয়েছে। তুমি প্রশ্ন করবে শুধু একটাই, সেটা হচ্ছে এই নর্মটা সঠিক আরেকটা নর্ম থেকে হায়ার আরেকটা নর্ম থেকে এসেছে এইভাবে যেতে যেতে। কারণ প্রশ্ন হচ্ছে উইল ইট গো অ্যাট ইনফিনিটি, এটা কি ইনফিনিটিতে যাবে মানে এটা কি ইনডেফিনিট সময় পর্যন্ত চলবে, ও ওর ব্যাখ্যাটা এক পর্যায়ে শেষ হবে। ও বলে যে না এটা বেসিক নর্মে গিয়ে থামবে। কোথায় গিয়ে থামবে? বেসিক নর্মে গিয়ে থামবে। বেসিক নর্মটা ইংরেজি শব্দ, ও শব্দ ব্যবহার করা হচ্ছে গ্রান্ড নর্ম। এটা জার্মান শব্দ কি গ্রান্ড নর্ম। গ্রান্ড নর্ম ইজ দ্য বেসিক নর্ম। ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করা হয়েছে কি বেসিক নর্ম। কেমন? ও বলছে এই বেসিক নর্ম, এবার সে বেসিক নর্ম কিভাবে ব্যাখ্যা করবে? ও প্রথম জটিলতা হচ্ছে ও বেসিক নর্মকে আর কোনো নর্ম দ্বারা ব্যাখ্যা করতে পারছে না। বুঝা গেছে? ও অন্য কোনো বেসিক নর্ম দ্বারা এই বেসিক নর্মকে ব্যাখ্যা করতে পারছে না। তখন ও বললো যে বেসিক নর্মটা বোঝানোর জন্য সে অনেক কসরত করেছে। তার পুরা 1920 সালের দিকে তার প্রথম লেখাগুলো প্রকাশিত হয়েছিল বেসিক নর্মটা। আর 1960 সালে এসে 1934 সালে প্রথমবারের মতো তার যে ভিউ
অন্যতম আরেকটা গ্রন্থ হচ্ছে জেনারেল থিওরি অফ ল এন্ড স্টেট, যেটা 1946 সালে প্রকাশিত হয়েছিল। বাদ দাও সেটা। এই 40 বছর ধরে সে বিভিন্ন ভাবে তার বেসিক নর্মকে বলার চেষ্টা করে। কিভাবে বলার চেষ্টা করেছে? গ্রান্ড নর্ম বলেছে, গ্রান্ড নর্ম বলেছে যে এটা বেসিক নর্ম, এবং সেটা বলেছে যে পিরামিডাল স্ট্রাকচারে সেটার অবস্থান হবে সবার উপরে। পিরামিডাল স্ট্রাকচারে সেটার অবস্থান হবে সবার উপরে। মনে থাকবে? হায়ার নর্ম, ও নর্মগুলো উপরের দিকে যায়, নিচের দিকে না, উপরের দিকে যায়। এই বেসিক নর্মটা বৈধ বলে বাকি সবগুলো নর্ম যত নিচে যাক না কেন এগুলো বৈধ, কারণ এই বেসিক নর্মটা বৈধ। পিরামিডাল স্ট্রাকচারে তাহলে এটা অবস্থান হচ্ছে সবার উপরে, এটা সে বলার চেষ্টা করছে। তারপরে এক জায়গায় সে বলেছে ইট ইজ অ্যান অরিজিন নর্ম। কি নর্ম? অরিজিন নর্ম। ও বলেছে নর্মের সূত্রপাত ওখান থেকে, নর্মের সূত্রপাত এই কথাটা সে বলেছে। এগুলো সবগুলোর ব্যাপারে পরবর্তীতে তাকে প্রশ্ন করা হবে, এই জন্য তোমাদেরকে বলছি যে ও অনেকভাবে এটাকে বলার চেষ্টা করে অরিজিন নর্ম, অর্থাৎ নর্মের উৎস, নর্মের উৎস। কিন্তু ওর থিওরি উৎসের ব্যাপারে কোনো কিছু থাকার কথা না। লগ উৎস থেকে আসে, ল একটা নর্ম থেকে আসে, লগ সময় একটা নর্ম থেকে আসে। ওর এই কথাটা শুনে মনে হবে যে নর্মটা উৎস, কিন্তু ও এটা বলে না। ও এটা বলতে চায় ও নর্মের শীর্ষ সর্বোচ্চ বিন্দুকে গ্র্যান্ড নর্ম বলছে। অরিজিন একটা অন্য শব্দ, তোমরা জানো অরিজিন হচ্ছে ওই বিষয় যেখান থেকে কোনো কিছু আমরা বুঝতে পারি। যেমন ওই যে তোমরা কান করো রুসাই পাহা তত্ত্ব নামিয়ে যার কই কর্ণফুলি, তাহলে রুসাই পাহা হচ্ছে অরিজিন, রুসাই পাহা হচ্ছে অরিজিন। ওর কথা থেকে মনে হবে যে এই পাহাড় থেকে, রুসাই পাহাড় থেকে ওই নর্মগুলো নামতেছে, ব্যাপারটা সেরকম না, এটা ওই রকম উৎস না, কিন্তু ও এক জায়গায় ব্যবহার করে বলেছে কি অরিজিন নর্ম। আচ্ছা, তারপর সে আরেক জায়গায় বলেছে কনস্টিটিউশন ইজ দ্য লজিক্যাল লিগ্যাল সেন্স, কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল লিগ্যাল সেন্স। গত ক্লাসে এটা বলেছিলাম, শব্দ খেয়াল করেছো? কনস্টিটিউশন কে ব্যাখ্যা করতে করতে এক পর্যায়ে এসে হচ্ছে কনস্টিটিউশনকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে অ্যাজ আ ডকুমেন্ট অফ গভর্নেন্স, ওটা হচ্ছে কনস্টিটিউশন ইজ আ পজিটিভ লিগ্যাল সেন্স, পজিটিভ লিগ্যাল সেন্স, অর্থাৎ এটা কি কাজ করে, এটা গভর্ন করে, তাই না? এটা অন্য রুলগুলো দেয় ইত্যাদি, এটা একটা অথরিটি থেকে আসে ইত্যাদি। এটা হচ্ছে পজিটিভ লিগ্যাল সেন্স, ডে টু ডে অ্যাক্টিভিটি কি কনস্টিটিউশনে, এটা বোঝায়। আরেকটা হচ্ছে কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল লিগ্যাল সেন্স, এটা দ্বারা বোঝাচ্ছে বেসিক নর্ম, এটা দ্বারা ও কি বোঝাচ্ছে? ও বলছে বেসিক নর্ম হচ্ছে একটা লিগ্যাল স্ট্রাকচারে লজিক্যাল লিগ্যাল সেন্সে বেসিক নর্ম হচ্ছে কনস্টিটিউশন, অর্থাৎ ওটা ভ্যালিডিটি দেয়, সবকিছুকে কি দেয়, এফেক্ট। এই যে এই বিন্দুটার কাজ সবগুলোকে বৈধতা দেওয়া, সবগুলোকে বৈধতা দেওয়ার কাজ কি? এটা তাহলে কনস্টিটিউশনের একটা কাজ হচ্ছে সবগুলোকে বৈধতা দেওয়ার মাধ্যমে পুরো আইন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা। এখানে এক্সিকিউটিভ কি করবে, জুডিশিয়ারি কি করবে, এটা কি সেন্স? পজিটিভ লিগ্যাল সেন্স। এটা কি সেন্স? পজিটিভ লিগ্যাল সেন্স। আর এখানে বেসিক নর্ম হিসেবে কনস্টিটিউশন যে কাজটা করছে সেটা হচ্ছে পুরো আইন ব্যবস্থাটাকে ধরে রাখছে। পুরো ও শব্দ কি ব্যবহার করছে? লিগ্যাল অর্ডারটাকে ধরে রাখার জন্য যে একটা কম্পোনেন্ট দরকার হয়েছে তার ব্যাখ্যার মধ্যে, সেটা প্রোভাইড করছে কনস্টিটিউশন ইন দিস বেসিক নর্ম ইন দ্য সেন্স অফ কনস্টিটিউশন। তার মানে হচ্ছে লজিক্যাল লিগ্যাল সেন্স, যেটা কনস্টিটিউশন সেটাই বেসিক নর্ম। তারপরে আসুন ও বলছে then it is to be supposed, ওকে যখন জিজ্ঞেস করতে তাহলে বেসিক নর্ম এটা কেন বলবো,
তুমি যখন কোনো একটা থিওরি দাও, তুমি তো ধরে নেওয়ার পর এটা ছেড়ে দিলে সমস্যা আছে। তুমি বুঝাইতে হবে কেন এটা বেসিক নর্ম, এটা আসলো কোথেকে, কে দিল, কিভাবে, কেন এটা সর্বোচ্চ, কেন এটা নিম্ন নয় ইত্যাদি। ও বলছে ভ্যালিডিটি টু বি প্রিসার্ভড। আরেক জায়গায় সে বলেছে ইট ইজ এ ফর্মাল রিকোয়ারমেন্ট। এটা কোনো কাজ নাই, এটা জাস্ট ফর্মালিটি। আমি রাখছি গড, মানে বিশ্বাস করি না না করি গড একজন আছে, এরকম একটা ফর্মাল রিকোয়ারমেন্ট। ফর্মাল রিকোয়ারমেন্ট ও বলছে বেসিক নর্ম না হলে আমি আমার থিওরি এখানে সমস্যা হচ্ছে। এটা একটা ফর্মাল রিকোয়ারমেন্ট যে এটা এরকম একটা আনকোয়েশ্চেন একটা জায়গা থাকা দরকার। যেমন আমরা বলি না যে বাংলাদেশের প্রেসিডেন্ট সে যে ভাবে হেড অফ দ্য স্টেট, তার ব্যাপারেও কিন্তু অনেক প্রশ্ন তোলা যায়, কিন্তু তাকেও যদি আমরা প্রশ্ন নিতে পারি সিস্টেমটা ভেঙে পড়ে, সে কিছু না, সে টিটিউলার হেড, সে নামে মাত্র প্রধান, কিন্তু তার দরকার কি আছে, সে হচ্ছে ফিগার হেড, সে হচ্ছে যে সিম্বল অফ ইউনিটি অফ দ্য স্টেট, সিম্বল অফ ইউনিটি অফ দ্য স্টেট। সে যখন এখানে বসে গেছে সে কারণ, সে কোনো দলের না, এরকম একটা ব্যাপার। কেন বলছে ফর্মাল রিকোয়ারমেন্ট, বেসিক নর্ম একটা একটা ওইগুলো এত ঝামেলার মধ্যে যায় না, এটা যে ফর্মাল রিকোয়ারমেন্ট ও বলছে। ও আরেক জায়গায় বলছে যে লাস্ট ডিভিশন অফ ভ্যালিডিটি, এটা হচ্ছে লাস্ট ডিভিশন অফ ভ্যালিডিটি। আমরা ভ্যালিডিটি করছি না, লোয়ার নর্ম ভ্যালিডিটি করছি, তারপরে থেকে এভাবে করে করে হায়ারার্কি অফ নর্মস যত উপরে দিকে যাচ্ছি করছি। ও বলছে বেসিক নর্মটা হচ্ছে লাস্ট ডিভিশন অফ ভ্যালিডিটি, অর্থাৎ সবগুলো নর্ম এই জন্যই বৈধ কারণ বেসিক নর্মটা বৈধ। এটা কিন্তু সে বলেছে। অন্য নর্মগুলো কেন বৈধ? কারণ বেসিক নর্ম বৈধ। বেসিক নর্ম কেন বৈধ? বিকজ ইট ইজ প্রিসাপোজড। যে এটার বৈধতা ধরে নিতে হবে, এটার বৈধতা ধরে নিতে হবে। ও বলছে আরেক জায়গায় gives unity to the system, পুরো সিস্টেমটাকে ইউনিটি দেয়। এই বেসিক নর্ম ও এবার বলছে যে নর্মগুলো it runs into অন্যান্য নর্মগুলো it runs into the basic norm and the basic norm gives unity to the system. অন্য নর্মগুলো তার দিকে ধাবিত হয় এবং সে আমব্রেলার মতো পুরো সিস্টেমটাকে কি দেয়? ইউনিটি দেয়। ইউনিটি দেয়। একটু আগে যেমন বললাম প্রেসিডেন্ট ইউনিটি দেয়, এটা ইউনিটি দেয়, এটা ইউনিটি দেয়। তারপর অবশেষে সে বলল যে এই বৈধতার কি আসলে ইফিকেসি, সেটা হচ্ছে ইফিকেসি। ইফিকেসি হচ্ছে ইফেক্টিভনেস। ইফেক্টিভনেস বাইরে ও বলছে যে সবার একেবারে আনুগত্য থাকবে, ওবেডিয়েন্স থাকবে, এটা প্রয়োজনীয় নয়, কিন্তু এটা বাই এন্ড লার্জ ইফেক্টিভ হতে হবে। বাই এন্ড লার্জ ওভারঅল এক ধরনের ইফেক্টিভনেস এটা থাকতে হবে। প্রথম সে অস্বীকার করেছে যে এটা একটা ঘটনা। প্রথম সে অস্বীকার করেছে যে পিউর থিওরির সাথে ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারবে না। এক পর্যায়ে গিয়ে সে স্বীকার করেছে যে এই ইফিকেসিটা, ও প্রথম থেকে বলেছে ইফিকেসি কাল্পনা, ওই যে বলছি ইফিকেসি সাপোজ সাপোজিশনের ব্যাপার, হাইপোথেটিক্যাল, স্পষ্ট বলেছে সে হাইপোথেটিক্যাল। অনেক জায়গায় বলেছে হাইপোথেসিস, আরেক জায়গায় বলেছে হাইপোথেসাইজ। এই তিনটা শব্দকে জুলিয়াস স্টোন প্রশ্ন দিতে হবে যে হাইপোথেটিক্যাল বললেও সমস্যা, হাইপোথেসাইজ বললেও সমস্যা, তারপর হাইপোথেসিস বললেও সমস্যা। শেষে সে কি বললো? না, এটা হাইপোথেসিস না, এটা একটা ঘটনাগত একটা বিষয়। ওটাকে নাম দিয়েছি ইফিকেসি, ওটাকে নাম দিয়েছি কি
প্রথমত আমি যখন একটা জিনিস ধারণা করি, ধারণা তো এটা তো বাস্তবতা জেনে আমি ওইখানে না অবজেক্টিভের প্রশ্ন আসছে, আমি তো সাপোজিশন করছি। এটা মেন্টাল একটা ফাংশন আমার হচ্ছে, এটা তো সাবজেক্টিভ। সাবজেক্টিভ তো ওইটাই, আমি কি মনে করি ওইটাই তো সাবজেক্টিভ। এখানে বলছে মানুষ যেটা বেসিক নরমাল ব্যাপারে এই যে এর ভ্যালিডিটির ব্যাপারে যেটা মনে করবে ওইটাই তার অবজেক্টিভ ক্রাইটেরিয়া। এই হিসাবে তো প্রিসাপোজিশনকে বোঝা দিচ্ছে। ওকে যদি জিজ্ঞেস করতে তুমি প্রিসাপোজ করতেছো, তুমি প্রিসাপোজ করলে এটা হলো কি, তো বলছে বেসিক নরমাল ব্যাপারে প্রিসাপোজিশন টাইপ অবজেক্টিভিটি, মানে যেটা প্রিসাপোজিশন ওইটাকেই আমরা ধরে নেব। ওখানে আবার কত প্রশ্ন যদি করা যায় তোমার প্রিসাপোজিশন আমি কেমনে মেনে নেব এই বিষয়টা, এটা প্রত্যেক আছে। ওদেরকে অনেক কষ্ট করা হচ্ছে, তোমরা বুঝে গেলে পারবা যেগুলো বলছে এগুলো। এই শিখে ভাই এবং লাস্টলি প্রশ্ন হচ্ছে যে এই নামটা এটা কি লিগ্যাল অর্ডারের ভিতরের জিনিস নাকি বাইরে? ও প্রথমে একদম স্পষ্ট করে বলছে যে বাইরে। এটা লিগ্যাল নরমে, লিগ্যাল অর্ডারে বাইরে, এক্সট্রা লিগ্যাল শব্দটা ব্যবহার করেছে কি এক্সট্রা লিগ্যাল বলছে। আউটসাইড এক্সট্রা লিগ্যাল কি বলেছিল? এক্সট্রা লিগ্যাল। কিন্তু পরে ওই যে 1940 সাল থেকে 1920 সাল থেকে 1960 সাল পর্যন্ত এই যে 40 বছরের তার যে এই জার্নি, পিওর থিওরি অফ ল জার্নি, শেষের দিকে সে বলেছে না এটা কনস্টিটিউশনের ভিতরে জিনিস, কনস্টিটিউশনের মাধ্যমে এই বিষয়টা লিগ্যাল অর্ডারে এটা একটা লিগ্যাল অর্ডারের একটা পর্যায়ে এটাকে পাওয়া যাবে। এবং ওই যে তার মনিজমের ব্যাপারে গত ক্লাসে বলেছি, সে মনে করে ইন্টারন্যাশনাল ল সহ ওর যে থিওরি এটা ইন্টারন্যাশনাল ল সহ বোঝাতে পারে, অর্থাৎ ও মনিস্টিক। সেখানে সে বলেছে যে ন্যাশনাল লিগ্যাল অর্ডারের ক্ষেত্রে কনস্টিটিউশন, বেসিক নর্ম, আর ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে প্রথা এবং দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক আইন মান্য করার যে প্রথা, এটাই ইন্টারন্যাশনাল ল এর বেসিক নর্ম। ন্যাশনাল ল এর বেসিক নর্ম কনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল ল এর বেসিক নর্ম ওই যে আন্তর্জাতিক আইন মান্য করার প্রথা, আন্তর্জাতিক আইন মান্য করার যে সিস্টেম চালু ছিল ওইটা। এবং সেটা ওর জীবনের প্রথম দিকে একটা কথা বলেছে, শেষের দিকে একটা কথা বলেছে, কিন্তু তারপরও সে বেসিক নর্ম কি সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। যারা পড়ে আসছো তাদেরকে বলছি, আমি আগে বলেছিলাম যে এই ক্লাসটা হতে পারে অনেক বেশি জটিল একটা ক্লাস। এটা অনেক বেশি একটা জটিল ক্লাস, কিন্তু আবার সহজে বুঝে যেতে পারে। আজকে আমরা মূলত আলোচনা করছি বেসিক নর্মের উপর। কেমন? প্রথমে আমরা উপস্থাপন করলাম যে বেসিক নর্ম বলতে ক্যালকুলাস বিভিন্ন সময়ে যে শব্দগুলো ব্যবহার করেছে, যে কথাগুলো বলেছে সেগুলো। এখন জুলিয়াস স্টোন বলছে, জুলিয়াস স্টোন তার এই আর্টিকেল, এটা তোমাদেরকে দিয়ে দিব আমি, এবং এখানে পাশে যেগুলো করেছে সেগুলো তোমাদের খেয়াল করবে। এখানে ও 10টা প্রশ্ন উপস্থাপন করেছে। কয়টা প্রশ্ন উপস্থাপন করেছে? 10টা। ওর কথা শুরু করেছে যে এটা এমন এক প্যাচ, রাস্তায় যেমন অনেক বেশি জটিল জ্যাম লাগলে ছোট ছোট গলি তৈরি হয়েছে, কিন্তু গলিগুলো ব্লাইন্ড
কি আর কোথাও যাওয়া যায় না। ওর পুরো বেসিক নর্মের বিষয়টাকে ডুয়েল সিস্টেম মনে করে এরকম অনেক তাল ওর পাকানো জঞ্জালের একটা ব্যাপার, যেটা মিস্ত্রি এবং মিস্টিক তৈরি করে এবং যেটা থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। বাইরে হতে অনেক চেষ্টা করেছে সে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে, কিন্তু দিন শেষে বলছে যে একটু ইনভেইন, ওর চিন্তাগুলো কোনো কাজেরই না। ও দিন শেষে বেসিক স্ট্রাকচার বেসিক নর্মই ব্যাখ্যা করতে পারে না। সেই পটভূমি তৈরি করার জন্য সে কিভাবে বেসিক নর্মকে বিভিন্ন সময়ে বলেছে সেগুলো আমরা এখন উপস্থাপন করলাম। এবার আসো যে হ্যাঁ না, এটা হচ্ছে যে ওর আর্টিকেলের নাম, মিস্ত্রি মিস্ত্রি হচ্ছে ওর আর্টিকেলের না, অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে সে এক ধরনের মিস্ত্রি মানে কি রহস্য ঘেরা। ও কখনো বলছে কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল সেন্স, রাইট, কখনো বলছে কি অরিজিন, কখনো বলছে এটাকে হাইপোথেসিস, কখনো বলছে ইউনিটি দেয় এই সিস্টেমটাকে, কখনো বলছে এটার ভিত্তি হচ্ছে প্রিসাপোজিশন, কখনো বলছে এটার ভিত্তি হচ্ছে ঘটনা। ও আবার পৃথিবীর ভিত্তি রাখছে ঘটনা থেকে দূরে থাকতে হবে। এবার আমরা আলোচনা করব পয়েন্ট বাই পয়েন্ট কোথায় সমস্যা, এই সব কথাগুলো কোথায় সমস্যা আছে। এই বইগুলো মাঝখানে আছে তো বুঝতে গেছে তো? এবার আসো আমরা বুঝতে যাবো তোমার কাছে। ওই যে পয়েন্টগুলো রেজ করেছে সেগুলো দেখি। নাম্বার 1, এই নাম্বার 1, ও নর্মটার নাম কি? বাংলা কি ইয়া ইংলিশ কি? বেসিক নর্ম। বেসিক নর্ম, বেসিক 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 মানে কি শব্দ থেকে আসে? বেস। বেস কোথায় থাকে? নিচে নাকি উপরে? আর ওর থিওরির ভিত্তি হচ্ছে উপরে। ওটা বুঝছো? বলছে বেসিক নর্ম শব্দটার মধ্যে ঝামেলা আছে। এটাকে যদি এফেক্টস নর্ম বলতো, পুরো ঠিক সর্বোচ্চ, এটা কি নর্ম বলতো? আমি তোমাদেরকে গত ক্লাসে এফেক্টস নর্ম বোঝানোর জন্য বলেছি, কিন্তু দেখা যাচ্ছে ক্যালসেন্টে তার কথার মধ্যে হায়ারার্কি দিয়ে এফেক্টস বুঝাইছে, কিন্তু তার নর্ম গ্র্যান্ড নর্মের নাম লিখেছে বেসিক নর্ম। নামটা কিন্তু এফেক্টস নর্ম নয়। এফেক্টস নর্ম বোঝানোর সময় বলা হয়, কিন্তু নামটা হচ্ছে গ্র্যান্ড নর্ম অর বেসিক নর্ম। গ্র্যান্ড নর্ম জার্মান শব্দ, এটার অর্থ হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে বেসিক নর্ম। বেসিক থাকে কোথায়? বেসে, কিন্তু ওর বেসিক হচ্ছে উপরে। সুতরাং এই বেসিক নর্ম শব্দটার মধ্যে প্রথমত ঝামেলা আছে। নোট করতেছো? নাম্বার 1 বুঝা গেছে এটা? এবার আসো অরিজিন নর্ম। এটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। অরিজিন নর্মের সমস্যা কি? যেটা বলে দিচ্ছি এটা বলো। উৎস অরিজিন নর্ম, কিন্তু এফেক্টস নর্ম কি অরিজিন নর্ম? কোনো উৎসই না। এটা কি অরিজিন নর্ম হইলে কি আবার হাইপোথেটিক্যাল হতে পারে? না, হয়তো উৎস থাকবে। কোনো কিছু যদি উৎস আমি সুস্পষ্ট বলে যে এটা তার উৎস, আই এম শিওর অ্যাবাউট দ্যাট, আবার তুমি বলছো মনে হয়, যেটা মনে হয় ওটা অরিজিন হবে কি করে? যেটা মনে হয় কোনো কিছু যেটা অরিজিন, যেমন মুসলিম লতে অরিজিন কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। তুমি কি
কখনো বললে মনে করি কোরআন এবং সুন্নাহ মুসলিম বইয়ের অরিজিন এরকম করে কি শুরু করে তাহলে যেটা অরিজিন হবে ওটার মধ্যে কোনো হাইপোথিসিস থাকতে পারবে না সুতরাং অরিজিন নো বলে আরেক কথা আপনার কথা জুলিয়াস স্টোনের এই আর্টিকেলটার শুরুতে উনি বলেছেন যে আমরা ক্যালসিয়ামের কথা নিয়ে বলবো আমি এখানে নিজে থেকে কিছু বলবো না দেখবা যে ক্যালসিয়াম নিজেই এটাকে মিস্টেরিয়াস করে রেখেছে কেমন ক্যালসিয়ামের নিজের কথাই নিজে ও খায় করছে এখানে আমার যেমন হচ্ছে বেসিক নাম আর বেসিক নাম হচ্ছে যে আপসাইড ডাউন ঠিক আছে তারপরে কি ও বলছে অরিজিন নাম কিন্তু আবার বলছে হাইপোথেটিক্যাল কখনো অরিজিন নাম হতে নাম্বার 3 কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল লিগ্যাল সেন্স আবার বলেছে কি কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল ঠিক আছে ও বলছে বেসিক নামটা হচ্ছে আসলে কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল লিগ্যাল কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল তার মানে কি কনস্টিটিউশন ইন দ্য পজিটিভ লিগ্যাল সেন্স বেসিক নাম ওই যেটা কাজ চালানোর জন্য যেটা সংবিধান কি বেসিক নাম না ও যেটা লজিক্যাল লিগ্যাল সেন্সে বেসিক নাম এটা কত ক্লাসে বলছি এটা হচ্ছে যে হিস্টোরিক্যালি ফার্স্ট কনস্টিটিউশন যেটা হিস্টোরিক্যালি ফার্স্ট কনস্টিটিউশনটাই বেসিক নাম স্বাধীনতার পরে প্রথম যে সংবিধান রচিত হয় ওইটাই ওর মধ্যে কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল লিগ্যাল সেন্স আজকের দিনে আমাদের দেশে যে সংবিধান কাজ করছে 17টা অপারেশন হওয়ার পরে ওইটা পজিটিভ লিগ্যাল সেন্সে কনস্টিটিউশন মূল কনস্টিটিউশন যেটা ব্যাপারে আমাদের স্বাধীনতার পরে সবার ঐকমত্য হয়েছিল সেটাই হচ্ছে মূল সংবিধানের মধ্যে ওইটাই সব পুরো দেশের লিগ্যাল অর্ডারকে দিয়ে যাচ্ছে ওইটাই পুরো দেশের আইন ব্যবস্থাকে ভ্যালিডিটি দিয়ে যাচ্ছে ও বলছে কিন্তু ওর এই কথাটার মধ্যে সমস্যাটা কি এক নাম্বার ও বলছে এটা লজিক্যাল ঠিক আছে লজিক্যাল প্রশ্ন হচ্ছে যে কোন লজিক থেকে এটা পাই আজকে আমরা প্রশ্ন করছি না যে চারটা মূলনীতি কেন ছয়টা লিখি বা এটা কেন এটা বাদ দিয়ে ওটা লিখি কোন লজিক থেকে কি ওটা আসছিল কিছুটা লজিক থেকে আসছিল পুরোটা লজিক দিয়ে বোঝানো যাবে না ওই চার নীতি কেন 10 নীতি হলো না কেন 9 নীতি হলো না কেন বা দুইটা নীতি হলো না কেন বা এখানে ধর্মনিরপেক্ষতা কেন এটা নাই কেন সমাজবাদ কেন ওইটা নাই কেন প্রশ্ন করা যাবে কিনা লজিক্যালি পুরোপুরি বোঝানো যাবে যাবে না লজিক্যালি পুরোপুরি বোঝানো যাবে না সুতরাং বেসিক নর্ম লজিক্যাল না ও বেসিক নর্ম তো বুঝাইছে লজিক্যাল কিন্তু বেসিক নর্ম পুরোপুরি লজিক্যাল না কেমন আর কনস্টিটিউশনে কি থাকে কনস্টিটিউশন প্রথম হচ্ছে কনস্টিটিউশন তারপর হচ্ছে লিগ্যাল তারপর হচ্ছে লজিক্যাল কনস্টিটিউশন ইজ এ প্লুরালিটি অফ নর্মস কনস্টিটিউশনে অনেকগুলো নর্ম থাকে কিন্তু তার বেসিক নর্মের রিকোয়ারমেন্টে বেসিক নর্ম থাকতে হবে কয়টা একটা সেখানে কনস্টিটিউশন শব্দের মধ্যে সমস্যা আছে আর কনস্টিটিউশন বলতে লয়াররা কখনো বেসিক নর্ম বুঝে না জুরিস্টরা কখনো বেসিক নর্ম বুঝে না ঠিক আছে ওরা অন্য জিনিস বুঝে একটা দেশের সর্বোচ্চ আইন বুঝে একটা দেশের সর্বোচ্চ আইন বুঝে সেই সর্বোচ্চ আইনে যে বেসিক নর্ম এটা কাছে নিজেই বলে দিচ্ছে প্রথমে কেমন সুতরাং কনস্টিটিউশন শব্দের মধ্যে সমস্যা আছে লজিক্যাল শব্দের মধ্যে সমস্যা আছে এবং এই জন্য লজিক্যাল না কারণ অন্যান্য যে নর্মগুলো আসে সেগুলো এই বেসিক নর্ম থেকে লজিক্যালি ডিডিউস করা যায় না লজিক্যালি ডিডিউস করা যায় না যেমন একটা ঘরের উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তুমি বুঝলা যে এখানে আগুন জ্বলছে এখন সবগুলো নর্ম যেগুলো বেসিক নর্ম থেকে আসে সেগুলো কি লজিক্যালি আসে এটা কাছে নিজে কখনো দাবি
সবগুলো নর্ম লজিক মানে লজিক্যালি এটা থেকে উদ্ভূত হইতে হবে। সুতরাং একদিকে ওই নর্মগুলো অনেকটা আরবিট্রারিলি সেট করা হয়, ওই সময়ের যে মানুষের যে ইচ্ছা থাকে সবগুলো ইচ্ছাও তো অ্যাকোমোডেট করা যায় না। আওয়ামী লীগ যেভাবে ৭১-এর সংবিধান চেয়েছিল, বাসদ জাসদ ওরা কি ওইভাবে চেয়েছিল? চাইনি। কিন্তু সবাইকে কি অ্যাকোমোডেট করা করে কি একটা সংবিধান রচনা কখনো সম্ভব? ইনডেফিনিট টাইম বিতর্কই শুধু চলবে সম্ভব না। একটা পর্যায়ে করে দিতে হবে, একটা পর্যায়ে এটা করে দিতে হবে। সুতরাং এটা যে পুরোপুরি লজিক্যালি হবে, একদিক থেকে এগুলো ফ্রেমিং লজিক্যাল না পুরোপুরি, আরেকদিক দিয়ে নর্মগুলো লজিক্যালি এটা থেকে আসে না। এটা কেউ দাবি করে না। তাইলে লজিক্যাল শব্দ কেন ব্যবহার করা হচ্ছে? এটা একটা আর লিগ্যাল, ও বলছে কনস্টিটিউশন ইজ লজিক্যাল লিগ্যাল সেন্স। এখন প্রথমত ওর অ্যাপেক্স নাম লিগ্যালের মধ্যে ছিল না, ও বলছে এক্সট্রা লিগ্যাল। ও বলেছিল কি এক্সট্রা লিগ্যাল। সে নিয়ে একেবারে আর কোনো দিকে যেতে না পেরে সে বলেছিল যে না, এটা কনস্টিটিউশনটাই হচ্ছে ইন্টারনাল ক্ষেত্রে অ্যাপেক্স নর্ম, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ওই যে অন্য কিছু। তাহলে কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল লিগ্যাল সেন্স বলতে আরেকটা কারণ সে ইন্টারন্যাশনাল লয়েরও কি বুঝেছে? বেসিক নর্ম বুঝেছে। তাহলে তো এই কনস্টিটিউশন ইন দ্য লজিক্যাল লিগ্যাল সেন্স ইজ দ্য বেসিক নর্ম, এটা সংজ্ঞা আমরা দিতে পারছি। নাম্বার 4, এটা তো তোমাদের বলেছি, এটা কি টাইম নাম্বার লিগ্যালটা। 5 নাম্বার অনেকটা রিলেটেড আরেকটা প্রশ্ন সে বলেছে। আচ্ছা, প্রথমে আসলে ইউনিটি, ও বলছে কি এটা কি দেয়? ইউনিটি দেয়। এটা কি দেয়? ইউনিটি দেয়। এখন এটার ব্যাপারে স্কুল প্রশ্ন করেছে যে এটা একটা থট প্রসেস। তোমরা বলেছে এটা হাইপোথিসিস, এটা একটা থট প্রসেস। এবং ও বলছে ওই যে হিস্টোরিক্যালি ফার্স্ট কনস্টিটিউশন হচ্ছে বেসিক নর্ম, এবং ও বলছে প্রসেসটা কিভাবে হয়? প্রসেসটা হচ্ছে প্রথম কনস্টিটিউশনটা বানানোর জন্য একটা আইনসভা গঠিত হয়, এটা ল ক্রিয়েটিং ফ্যাক্ট। ওটা দিয়ে যে কনস্টিটিউশনটা হয় সেটা পরবর্তীতে অন্য নর্মগুলোকে বৈধতা দেয়। এই যে প্রথম কনস্টিটিউশন বানানোর যে একটা স্বভাব তৈরি করা হচ্ছে, এই জিনিসটাই কি বেসিক নর্ম, এই জিনিসটাই বেসিক নর্ম। কিন্তু ও বলছে যে প্রিসাপোজিশনের মাধ্যমে, একটা থট প্রসেসের মাধ্যমে একটা আইনসভা গঠিত হওয়া। এখন থট প্রসেস যত জুরিস্টি হোক না কেন, সে চিন্তা করছে যে একটা আইনসভা গঠিত হবে এবং সেই আইনসভা গঠিত হবে। কিন্তু আইনসভার বৈধতা কি থট প্রসেসের কারণে হয়, প্রিসাপোজিশনের কারণে হয়, নাকি ওই ঘটনার কারণে? কিন্তু তার সে তো ঘটনার মানে কি বলে, সে তো ঘটনার সাহায্যে তার বেসিক নর্ম বানানোর বিপক্ষে ছিল। সুতরাং ও যে বলছে যে ওই ঘটনাটাই ইউনিটি দেয়, ওই সিস্টেমটি ইউনিটি কি দেয়, কি থেকে সে পায়? ওই যে ফার্স্ট কনস্টিটিউশন বানানোর জন্য যে একটা সভা গঠিত হওয়া, সেটাই ইউনিটি দেয়। কিন্তু থট প্রসেস কি একটা আইনসভা গঠন করতে পারে? প্রশ্ন হচ্ছে যে একটা থট প্রসেস কি আইনসভা গঠন করতে, একটা প্রিসাপোজিশন, একটা হাইপোথিসিস কি আইনসভা গঠন করতে পারে? উত্তর হচ্ছে নো। কেমন? তারপরে এটা তো অন্যভাবে বলে ফেলছে। ও বলছে যে যেটা এক্সট্রা লিগ্যাল সেটা কিভাবে হাইয়েস্ট নর্ম হতে পারে। আমরা বলছি কি এটা হাইয়েস্ট নর্ম, কিন্তু আবার বলছি এট লিস্ট ওর প্রথম দিকের কথায় যে এটা এক্সট্রা লিগ্যাল। তাহলে এক্সট্রা লিগ্যাল একটা জিনিস তো প্রথমত এটার অংশ হতে হবে। হাইয়েস্ট নর্ম হতে হলে হাইয়েস্ট কত হবে? এই নর্মটা এটার অংশ হতে হবে। কিন্তু ওর লেখার বড় একটা অংশ থেকে শেষের দিকে সে বলেছে এটা
প্রথম দিকে দীর্ঘ একটা সময় ধরে সে বলেছে যে এটার বৈধতা এটা লিগ্যাল অর্ডারের অংশ না, এটা লিগ্যাল অর্ডারের বিয়ন্ড অবস্থান করে। আলটিমেটলি ও যে হাইপোথিসিস স্টাডি করেছে সবকিছু কথাই হচ্ছে যে এটাকে নিয়ে বেশি প্রশ্ন করা যাবে না, এটাই তো। সুতরাং সেখানে এটা হাইয়েস্ট নর্ম হতে পারে না। যদি এক্সট্রা লিগ্যাল হয় এটা কখনো হাইয়েস্ট নর্ম হতে পারে না। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কখনো হব, প্রথমে তো আমার এটাকে আগে টিচার হতে হবে, তারপর আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হব। এখন বলছে যে একটা নর্ম হাইয়েস্ট নর্ম, কিন্তু এটা আবার এক্সট্রা লিগ্যাল হবে। প্রথমত ভিতরে থাকতে হবে, কেমন? এখানে একটা শব্দ সে ব্যবহার করেছে যে ইন্ট্রাসিস্টেম নাকি, এটা কি ইন্ট্রাসিস্টেম, ইন্ট্রাসিস্টেমিক নাকি হচ্ছে যে এক্সট্রা, আরেকটা শব্দ বলেছি কি এই এক্সট্রা সিস্টেমিক, বলো তো? আচ্ছা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি এর মধ্যে ওর মধ্যে অ্যাপেক্স নর্মসটা কি ইন্ট্রা সিস্টেমিক নাকি এক্সট্রা সিস্টেমিক? এক্সট্রা সিস্টেমিক। প্রথম দিকে সে বলেছে এক্সট্রা সিস্টেমিক, পরের দিকে সে বলেছে ইন্ট্রা সিস্টেমিক। কেমন? এই খেয়াল করে রাখো, জুলিয়াস স্টোন বলছে ও একটা পড়াশোনা ও এর ভিতরে নরমাল কথা বলে, ও আবার বলতে বলতে বেসিক নরমাল কথা বলে, কেমন? এখন ব্যাপারটা হচ্ছে নর্ম হচ্ছে একটা লয়ের অংশ, নর্ম হচ্ছে একটা লয়ের অংশ। এবং আরেকটা জায়গায় পরে আবার বলবো, তারপরে এখানে একটু করে বলে রাখি, একটা হচ্ছে ভ্যালিডিটি অফ নর্মের ব্যাপারে আমি কথা বলছি, এটা উল্টা দিকে পড়ো। আর আরেকটা হচ্ছে ভ্যালিডিটি অফ দা লিগ্যাল অর্ডারের ব্যাপারে আমি কথা বলছি। জুলিয়াস স্টোনের মধ্যে ক্যালসেন কনফিউজ করে ফেলেছে বিভিন্ন জায়গায়। ও যখন নর্মের কথা বলতেছে মনে হচ্ছে ও আইন ব্যবস্থার কথা বলছে, আবার অনেক সময় যখন আইন ব্যবস্থার কথা বলছে মনে হচ্ছে ও নর্মের কথা বলছে, কিন্তু এই দুটো জিনিস আলাদা, এই দুটো জিনিস আলাদা, এই দুটো জিনিস আলাদা। এই জন্য কারণ তুমি যখন নর্মের ভ্যালিডিটির কথা প্রশ্ন করবা তখন এটা যে কেউ করতে পারে, যে কোনো লয়ার কখনো প্রশ্ন করবে যে এই লটা কেন ভ্যালিড, এই লটা কেন ভ্যালিড, এই প্রশ্নটা যে কেউ করতে পারে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তুমি যখন প্রশ্ন করছো যে ব্যবস্থাটা কেন ভ্যালিড, তখন তুমি দুইটা স্তরে কথা বলছো। এই দুইটা স্তর স্টোনের মধ্যে ক্যালসিয়াম অনেক জায়গায় বলা গেছে, বুঝা গেছে? বুঝা গেছে? অনেক জায়গায় সে বলা গেছে। এই জন্য হার্ট, এই যে হার্ট যে পজিটিভিস্টে একটা কথা বলেছে পিউরিটির ব্যাপারে। ও বলছে যে আলটিমেটলি ক্যালসিয়ামের মূল বক্তব্য হচ্ছে, আলটিমেটলি ক্যালসিয়ামের মূল বক্তব্য হচ্ছে একটা অ্যাপেক্স নর্মকে মানতে হবে, একটা অ্যাপেক্স নর্মকে একটা অ্যাপেক্স নর্মকে মানতে হবে, একটা কনস্টিটিউশনকে মানতে হবে। এটাকে ও বলেছে রিডুপ্লিকেশন। ও বলছে যে এটা রিডুপ্লিকেশন, এটা তো সব সময়ই ছিল, এখানে নতুন কি? স্টোন বলছে এই কথাটা, হার্ডের কথাটা তিনটা স্তরে আমাদেরকে দেখতে হবে। Constitution ought to be obeyed, law ought to be obeyed. ও তো আলটিমেটলি নর্মের কথা বলছে না। নর্ম মানে কি? নর্ম ইজ এ হট প্রপোজিশন। যেটা ক্লাসে বলেছি, নর্ম হচ্ছে তোমার কি করতে হবে সেই কথাটাকে নর্ম বলা, সেই কথাটাকে নর্ম বলা।
পাচ্ছে তাদের জন্য ও তিনটা জিনিসটা আলাদা করছে। এই একটা হচ্ছে কনস্টিটিউশন, ইউনিফর্ম কনস্টিটিউশন এর কথা বলেছে। ইউনিফর্ম কনস্টিটিউশন মানে পৃথিবীর সব জাতির সব গোষ্ঠীর কনস্টিটিউশন পেয়ে বেসিক নর্ম বলেছে, এইভাবে ধরা যায়। দুই নম্বর ও বেসিক নর্ম বলেছে নির্দিষ্ট কনস্টিটিউশন, নির্দিষ্ট কনস্টিটিউশন। এখানে তুমি বাংলাদেশের কনস্টিটিউশন রিপ্লেস করতে পারো, ইন্ডিয়ার ইউএস এর কনস্টিটিউশন রিপ্লেস করতে পারো, অথবা অল কনস্টিটিউশন রিপ্লেস, অথবা সে নর্মের কথা বলেছে। A murderer ought to be punished, a murderer ought to be punished. ও বলছে এই যে হার্টে যে ইয়াটা এই যে সমালোচনাটা ও নর্মের ব্যাপারে সেটা হয়তো এই লেভেলে সঠিক আছে, কিন্তু ও যখন অনেকগুলো দেশের কনস্টিটিউশনের কথা বলছে, ও যখন ইউনিফর্ম কনস্টিটিউশনের কথা বলছে, তখন কিন্তু এটা তো পূর্বে থেকে আমরা জানি এটা বলে ঘুরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে আমরা আসলে কি বলতে চাচ্ছি। এটা একটু তোমরা কি করো, যতটুকু বুঝছো ততটুকু বুঝে রাখো। তাহলে আমরা কোন নাম্বারে গেছি এখন? 6 নাম্বার। এই প্রশ্নগুলো বেরিয়ে কিনা? স্যার এই প্রশ্নগুলো করছে বহুত কথা দিয়ে ওকে প্রশ্ন করছি, কিন্তু যেহেতু 6 নাম্বার পর্যন্ত বুঝে গেছো, আচ্ছা মোটামুটি বুঝে যাও। এখন প্রশ্ন হচ্ছে যে বেসিক নর্মের কন্টেন্টটা কিভাবে নির্ধারিত হবে। আমরা বলছি না একটা বেসিক নর্ম, সেটা বলতে পারে যে আইন সবাইকে মানতে হবে বা সংবিধান সবাইকে মানতে হবে বা কিছু একটা তো আছে। এই কন্টেন্টটা আসে কোথা থেকে? ও বলছে এটা কি এক্সিস্টেন্সিয়াল ঘটনা, এটা কি এক্সিস্টেন্সিয়াল কারণে আছে, যেমন 71 এ আমাদের এক্সিস্টেন্সিয়াল কারণে আছে, নাকি এটা ও বলছে ও একটা নাম দিচ্ছে নন লিগ্যাল নরমেটিভ জাজমেন্ট, নাকি নন লিগ্যাল নরমেটিভ জাজমেন্ট থেকে আসবে। এই নন লিগ্যাল নরমেটিভ জাজমেন্ট কি আমি তোমাদের বুঝে দিলে এখন স্পষ্ট বুঝে যাবে। নন লিগ্যাল নরমেটিভ জাজমেন্ট হচ্ছে প্রিডমিনেন্টলি মুসলিম সোসাইটি হিসেবে আমাদের ড্রেস কোড হওয়া উচিত। ফর এক্সাম্পল নন মানে মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে আমাদের দেশে ড্রেস কোড হওয়া উচিত। ফর এক্সাম্পল এটার উপর ভিত্তি করে আমি একটা ব্র্যান্ড নাম, আমি একটা অথবা হায়ার একটা নর্মের ব্যাপারে আমি একটা একমত হতে পারি। আবার আরেকটা রাষ্ট্র, ইউরোপিয়ান রাষ্ট্র ফর এক্সাম্পল ইউএস একটা রাষ্ট্র, তার দেশের ড্রেস কোড কি হওয়া উচিত সেটা কিন্তু আবার আলাদা হয়ে যাবে। তাহলে এই যে মানে এটা একটা খুব উদাহরণ দিয়েছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা কি এক্সিস্টেন্সিয়াল কারণে হবে এপেক্স নর্মটা, নাকি এটা নন লিগ্যাল। এখানে আবার স্পষ্ট করে বলে দিয়েছে এটিকু পলিটিক্যাল, এটিকু পলিটিক্যাল। ফর এক্সাম্পল চাইনিজ সোসাইটিতে যেটা গান নাম হবে আর একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যেটা গান নাম হবে, সেটা এক হবে এক হবে না। তাহলে হচ্ছে আসলে আসবে কোথায়? কেমন? और 3 নাম্বার অপশন হচ্ছে এটা কি ডিডিউসিবল, কোন কিছু থেকে কি এটাকে ডিডিউস করা যায়, অন্য কোন কিছু থেকে কি এটাকে বাইর করা যায়। যেমন আমরা ন্যাচারাল ল পড়ছিলাম যে বিবেক থেকে এটা নেচার, মানুষের নেচার থেকে এটা বোঝা যায় যে মানুষের নেচার থেকে এটা কি হবে, নাকি এটা ডিডিউসিবল। মূল কথা সেটি স্টোন বলছে যে এটা বলাই ফেলছে। যেমন যখন ও এফিকেসির কথা বলছে, ও বলছে যে আলটিমেটলি এফেক্ট নামটা এফিকেসি থেকে হবে, তখন মনে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। ও সিদ্ধান্তটা এক্সিস্টেন্সিয়াল না,
ইফিকেসি হইলে এমন এক্সিস্ট করতে পারবে, ওর লিগ্যাল সিস্টেম এক্সিস্ট কখন করবে, তখন সবাই মেনে নিবে, অবিডিয়েন্স দেখাচ্ছে, কেউ মানতেছে না, ওটা কি হবে? তাহলে ও বলছে মনে হয় বেসিক নাও, ওর কথাই বোঝা যাচ্ছে যখন সে ইফিকেসি কথা বলে তখন মনে হয় এক্সিস্টেন্সিয়াল। এই সোর্সটা কন্টেন্টটা আমরা পাবো এক্সিস্টেন্সিয়াল ফ্যাক্ট থেকে। আবার যখন ও হাইপোথেটিক্যাল বলে তখন মনে হয় এটা এথিক পলিটিক্যাল, তাই না? আমি ইমাজিন কি করব, এটা তো আমার এথিক্স থেকে আসবে, এটা তো আমার পলিটিক্স থেকে আসবে, মানুষ তার ভিন্ন ভিন্ন চিন্তা করে। আমি তোমাদের কথা থেকে বলেছি এগুলো সবগুলো থিওরিস্ট যারা আছে তারা কোথায় কোন যুগে এবং কোন দেশে অবস্থান করেছিল সেটা ওদেরকে অনেক বেশি প্রভাবিত করেছে। অস্টিন সভরেন কমান্ডের থিওরি দিয়েছে একটা অটোক্রেটিক রাজা বা রানী দেশ থেকে, ঠিক আছে? রিয়ালিজম আমেরিকা থেকে কেন আসলো? কারণ এটা ফেডারেল কান্ট্রি এবং ওইটা 50টা স্টেটে আলাদা 50টা সংবিধান আছে। এটা কি জানো? 50টা আলাদা সংবিধান আছে, 50টা আলাদা সুপ্রিম কোর্ট আছে। তাহলে সেই সিস্টেমে তো কোর্ট যা বলে তাই, রিয়ালিজম বলছে কোর্ট যা বলে তাই। এটা কিন্তু অস্টিন এই থিওরি কখনো দিত না, কারণ এখানে মহান বললে কোর্টের রাইট পাল্টে যাবে, ঠিক কি না? ক্যালসন এই থিওরি দিতে পারছে ইউরোপে, কারণ ইউরোপ চিন্তার জায়গা, চিন্তকের জায়গা, সেখানে সে ইঞ্জিনিয়ার্স একটা আইডিয়া, বুঝা গেছে? তাহলে এটা কেন বললাম? এটা এই জন্যই বললাম যে এথিক পলিটিক্যাল। তুমি যে হাইপোথেসিস করতেছো সেটা তো তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার যে শিক্ষা, তোমার যে পরিবেশ, সেগুলো থেকেই আসবে। এটা বুঝতে পারছি যে ওর এক্সিস্টেন্সের ব্যাপারে ও বলে যাচ্ছে যে বেসিক কোন আসলে হাইপোথেসিস থেকে আসছে নাকি এক্সিস্টেন্সিয়াল কোন মডেল থেকে আসছে নাকি অন্য কিছু থেকে এটা আমরা ইন্টেলেকচুয়ালি এটা ডিডিউস করতে পারবো। বলে 8 নাম্বার তোমাদেরকে এটা আগে বলেছিলাম, হাইপোথেসিস, হাইপোথেটিক্যাল এবং হাইপোথেসাইজ। এই তিনটা শব্দ যদি তুমি বেসিক নামটা বলে দাও এটা একটা হাইপোথেসিস, সমস্যা আছে। হাইপোথেসিস বললে কেন সমস্যা আছে? স্যার এটা রিয়েল কিছু না। তুমি একটা সিস্টেমের একেবারে মূল যেটা বেসিস বলতেছো, যদিও ওটা উল্টা দিকে, ওই বেসিসটাই একটা হাইপোথেসিসের উপর দাঁড়িয়ে আছে, তার মানে এটা কিছুর উপরও দাঁড়িয়ে আছে। এটা তাসের ঘরের মতো, যে কোনো সময় ভেঙে পড়বে, তাই না? এবং যখন তুমি কিছু হাইপোথেসিস হবে তখন এটা নন হইতে পারে। যখন একটা জিনিস মানে কল্পনা হবে ওটা কি নন হতে পারবে? কল্পনায় আমি মনে করছি আমাকে কেউ আদেশ দিচ্ছে এই ধরনের, যেটা হাইপোথেসিস সেটা নন হতে পারবে। তারপর বলছে হাইপোথেসাইজ যদি আমি করি, আর আরেকটা বলছে যে হাইপোথেসিসের সমস্যা যতই হাইপো হোক ওটা থিসিস। হাইপোথেসিস মানে কি? টেন্টেটিভ থিসিস, টেন্টেটিভ থিসিস। যখন এটা তোমাদের রিসার্চ প্রোগ্রাম, সেখানে রিসার্চ করে। হাইপোথেসিস মানে হচ্ছে যে তুমি রিসার্চ করার আগে তুমি চিন্তা করতেছো এই প্রশ্নের উত্তর আসলে এটা হবে, মানে একটা আন্দাজ করতেছো, কেমন? তাহলে আলটিমেটলি এটা আন্দাজ, কেমন? যখন কোনো কিছু আন্দাজ হয় তখন একটা সাবজেক্টিভ চিন্তা, তুমি তো রিসার্চ করে দেখো, তুমি আগে থেকে জানো এটা হবে, তো সেটা তো একটা আইনের ভিত্তি হতে পারে। আর হাইপোথেসাইজ করলে সমস্যা কি? হাইপোথেসাইজ কি? যেমন ন্যাচারাল সায়েন্সের ব্যাপারে ওরা হাইপোথেসাইজ করে, কেমন? কিন্তু ওইটা যখন রিয়ালিটি হয়ে যাবে, রিয়ালিটি হওয়ার যখন চান্স থাকবে তখন তো তোমার হাইপোথেসিস নষ্ট হয়ে যাচ্ছে। তুমি তো হাইপোথেসিসই নেই, তুমি তো হাইপোথেসিসকে ভিত্তি বলছো, তুমি এটা বলো না যে হাইপোথেসিস থেকে দেখে আমি আবার রিয়ালিটিতে যাব, এটা বলো। তুমি বলছো বেসিক নলেজ হাইপোথেসিস। তুমি যখন হাইপোথেসিসকে প্র্যাকটিক্যাল করে বলছো তখন এটা হাইপোথেসিস আছে, এটা তো হাইপোথেসিস নেই, তাহলে তোমার তো বেসিক নর্মই নেই। এবং এবং সেই এক জায়গায় আবার
নিতে হবে, কিন্তু জুলিয়াস স্টোন এটা মানতে পারে না। ও বলে যে যেটা করতেছে সেটা নাম হইতে পারে না। ওকে, নাম্বার 9 এই এখানে নাম্বার 9 8 বলে দিচ্ছি না, এখানে আবার 8 আছে, মানে আরো একটা বেশি হবে 11টা হবে। আর বাবা স্যার শুনে যাও ও বলছে বেসিক নর্ম, ও বলছে বেসিক নর্ম ইজ এ ম্যাটার অফ ভলিউশন। আমরা আমাদের শুনে লিখছি কনস্টিটিউশন দ্বারা সাত বলছে কনস্টিটিউশন as the solemn expression of the will of the people, the supreme law of the land. The constitution is as the solemn expression of the will of the people, the supreme law of the land. বাংলাদেশের মানুষের পবিত্র অভিব্যক্তি হিসেবে সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন হয়েছে। এমনিতে পেয়ে যায়নি, এখানে ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যা কি মানুষ চেয়েছে এটা, এটা হচ্ছে ভলিউশন, এটা হচ্ছে ভলিউশন। বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে ডেমোক্রেটিক সিস্টেম এসেছে সেখানে জেনারেল উইল বলা হয়। মানে বলছো জেনারেল মানুষ যেটা চায় সেটাই আইন, মানুষ যেটা চায় সেটাই, এটাই তো জেনারেল উইল। কেমন বলছে বেসিক নর্ম শুধুমাত্র জেনারেল উইল থেকে আসতে পারে। কে বলছে? স্টোন বলছে এটা জেনারেল উইল থেকে আসতে হবে। It is a matter of volition. কিন্তু ক্যালসার কি বলছে? ক্যালসার বলছে এটা ভলিউশন থেকে আসে, এটা প্রিসাপোজ। কেমন এটা অনেক সহজ বাক্য বলছি, যদি অনেক ভুল বলে আপনি তো ভুলে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যে আরেকটা বিষয়, ক্যালসার মনে করে যে তার ভ্যালিডিটি ক্যালসার মনে করে যে সোশ্যোলজিতে তার কিছু নেওয়া নাই, তার থেকে সোশ্যোলজি নেওয়া আছে। অর্থাৎ রাষ্ট্রের আইন কিভাবে চলে এটা সমাজ থেকে বুঝে আমাদের আইনটা করতে হবে, বরঞ্চ আমি যে বুঝছি আইন কি সেটা সমাজকে হেল্প করতে পারে, সেটা সমাজকে হেল্প করতে পারে। রিয়ালিটি ও বলছে যে এই যে লাগি, কারণ সমাজও আইনকে দেয়, আইনও সমাজকে দেয়। কিন্তু ক্যালসার থিওরি সে বলছে সমাজ থেকে আমাকে কিছু নেওয়া না, এটা একটা সমস্যা। ইন রিয়ালিটি এটা কখনো বাস্তবে হতে পারে না। তো এই যে লাস্ট ভ্যালিডিটি অফ লিগ্যাল অর্ডার এবং ভ্যালিডিটি অফ নর্ম, ও বলছে যে ক্যালসারকে এই ক্যালসার এই সাহস এবং এই কোথায় গেল যে সে লিগ্যাল অর্ডারের বৈধতার ব্যাপারে কথা বলছে, ও ল এর এক্সিস্টেন্সের ব্যাপারে কথা বলা, ও নর্মের বৈধতার ব্যাপারে কথা বলছে, কিন্তু ল এর অস্তিত্ব, লিগ্যাল অর্ডারের অস্তিত্ব ইত্যাদি। কিন্তু যদিও এই সমাজতন্ত্র খুব বেশি স্ট্রং না, কারণ জুরিস্টের কাজের সব বিষয়ে প্রশ্ন ছিল। কেমন বুঝতে পারছো?